বড় বাঘ দেখতে পেয়েছি, দেখো দেখো দেখো। এই যে আমরা 5টা ইউটিউবার বেরিয়েছি একসঙ্গে। ইলিশ মাছ এখনো শেষ করিনি, তার মধ্যেই চলে এলো পাবদা মাছ। ঠিক আছে তো, চালানো। এত খেয়েছি, খাওয়ার পর খাওয়া রাক্ষসের মতন খেয়েছি। বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলের প্রশস্ত অপরূপ বনভূমি বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র অববাহিকার বদ্বীপ। 84 প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য, নদীতে ভাসমান কুমির, পৃথিবীর বিখ্যাত দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা যার নাম সুন্দরবন। 2025 জুন মাস বিশ্বের বৃহত্তম অপরূপ বনভূমি উপভোগ করতে এবং এই অপরূপ ম্যানগ্রোভ অরণ্যের কিছুটা হলেও অভিজ্ঞতা সঞ্চয় করতে, সুন্দরবনের আদিবাসীদের সাথে ঝুমুর নাচে পা দোলাতে, বর্ষার ইলিশ উৎসবে অংশগ্রহণ করতে 2 রাত্রি 3 দিন আমি এবং নন্দিতা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। ইলিশ উৎসব মানে শুধু ইলিশ নয়, মাটন, চিকেন, পাবদা, 3 দিন ধরে আরও নানান ভুরিভোজ। 2 রাত্রি 3 দিন খুব কম খরচে সহজ পথে কিভাবে আসবেন সুন্দরবন, সুন্দরবনে এসে কিভাবে ঘুরবেন, সুন্দরবনে এসে কোথায় থাকবেন, কি কি দেখার আছে সুন্দরবনে, এই সমস্ত প্রশ্নের A to Z উত্তর পেতে আমাদের সম্পূর্ণ সুন্দরবন ভ্রমণের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে সুন্দরবন যাওয়ার আগে আপনাদের মনে যে প্রশ্ন আসছে তার সব উত্তর এই ভিডিওতে আশা করি পেয়ে যাবেন। আরও কিছু জানার থাকলে এই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। প্রয়োজনে ভিডিওটা অপরকে শেয়ার করুন। আর আমার ভিডিও যারা দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। চলুন, আরও অনেক কথা বলার আছে, আপনাদের দেখার আছে, ভিডিওটা শুরু করে দেয়া যাক। গুড মর্নিং সবাইকে। নতুন সকাল, নতুন একটা জার্নি। আজকে আমাদের জার্নিটা আমরা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। আমাদের ট্রেন আছে 7:42-এ, ক্যানিং লোকাল। তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। কম খরচে সুন্দরবন যাওয়ার সবথেকে সহজ উপায় হলো শিয়ালদা সাউথ সেকশন থেকে লোকাল ট্রেন ধরে ক্যানিং চলে আসা। নর্মালি ট্রেনটা 19 নম্বর 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেয়। ক্যানিং লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল। সকাল 7:42-এ ক্যানিং লোকাল। তো অ্যাকচুয়ালি আমরা আধ ঘন্টা আগেই চলে এসেছিলাম। তো ট্রেন যেটা দেখা যাচ্ছে মোটামুটি ফাঁকাই আছে, আমরা বসার সিট পেয়ে গেছি। ঠিক 7:42 বাজার সাথে সাথেই শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো ক্যানিংয়ের উদ্দেশ্যে। সকালের দিকে শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার 3টে ট্রেন থাকে, সকাল 6:30, 7:42 এবং সকাল 8:28। শিয়ালদা থেকে ক্যানিংয়ের ট্রেন ভাড়া মাত্র 15 টাকা। সমস্ত ট্রাভেল এজেন্সিগুলো 7:42-এর ট্রেনের টাইমটাই প্রায় সবাই দিয়ে থাকেন। 2025-এর জুন মাস সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে যাওয়ায় আমাদের মতো হাজার হাজার পর্যটক বেরিয়ে পড়েছেন সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। চলে এলাম ক্যানিং। শিয়ালদায় ট্রেনটা ছেড়েছিল 7:42-এ, ক্যানিংয়ের টাইম ছিল 8:56। তো একদম পারফেক্ট টাইমেই ট্রেন চলে এসেছে। ট্রেন থেকে নেমেই স্টেশনের সামনের দিকে না এগিয়ে স্টেশনের পাশেই বনবিবির মন্দিরের কাছে চলে এলে প্রচুর ট্রাভেল এজেন্সি থাকে যারা পর্যটকদের রিসিভ করে নেয় সোনাখালি বা গদখালি ঘাটে নিয়ে যাওয়ার জন্য। আমাদের যেমন সুন্দরবন ভ্রমণের ট্যুর অপারেটর ছিলেন পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম। তো এখন আমরা বনবিবির মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানেই অটো দাঁড়িয়ে রয়েছে সব। আমাদের এই গ্রুপ ট্যুরে কতজন আছে সবই আপনাদের জানিয়ে দিচ্ছি। এই দেখুন সামনে অলরেডি অটো দাঁড়িয়ে রয়েছে। এই দাদার সঙ্গে দেখা হয়ে গেল, ইনি আমাদের রিসিভ করছেন। এখান থেকে সোনাখালি ঘাট দিয়ে যাওয়া যায়, তবে আমরা যাচ্ছি গদখালি। মানে সোনাখালি যেতে ধরুন 40 মিনিটের মতো সময় লাগে, আর আমরা যেহেতু গদখালি যাচ্ছি তো এই ক্যানিং থেকে 1 ঘন্টার মতো সময় লাগবে অটোতে। রাস্তা ঝাঁচকচকে, দুপাশে সবুজ প্রকৃতি উপভোগ করার মতো। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। গদখালিতে চলে এলাম, আমাদের সময় লাগলো 1 ঘন্টার মতো। প্রচণ্ড গরম হচ্ছে, এর মধ্যেও কিন্তু পর্যটকের কোনো শেষ নেই। প্রচুর প্রচুর সবাই এসেছেন। অ্যাকচুয়ালি আমরা যদি সোনাখালিতে নামতাম সেক্ষেত্রে ধরুন এই 40 মিনিটের মতো সময় লাগতো। তো যেহেতু আমরা গদখালিতে এলাম সেখানে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগলো।
মানে ওই 10-15 মিনিট সময় বেশি লাগলো, তবে আমরা কিছুটা এগিয়ে এলাম কিন্তু। ক্যানিং থেকে আসার পরে সোনাখালী, গদখালি, ঝড়খালি বিভিন্ন জেটি ঘাট রয়েছে এবং জেটি ঘাটগুলোতে এই বোটগুলোর মাধ্যমে ট্রাভেল এজেন্সিরা সুন্দরবন ট্যুর করায়। গদখালি ঘাটে পৌঁছালাম, মানে প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে পৌঁছালাম, কিন্তু এখানে এসে এই যে প্রাকৃতিক সৌন্দর্য বা এইসব দেখে মন একদম ভরে গেছে, সব কষ্ট দূর হয়ে গেছে। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট আর আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে অবস্থিত সুবিস্তৃত সুন্দরবন। সুন্দরবন মানে শুধু বাঘ, হরিণ আর কুমির দেখা নয়, নদী, নালা, খাড়ি, বিল, ম্যানগ্রোভ অরণ্য, এই সমস্ত কিছুকে উপভোগ করতে গেলে, অনুভব করতে গেলে আপনাদের সুন্দরবন আসতে হবে। এই যে এটাই হচ্ছে আমাদের বোট ভ্রমণ সাথী, এইটাতেই আমরা আজকে জার্নি করব। ভিতরে গিয়ে আপনাদের সবই দেখাবো। আর প্রত্যেকটা জেটি ঘাট থেকেই বোটগুলো সকালের দিকে 10টা-11টা নাগাদ পর্যটকদের নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়। প্রত্যেকটা বোটের এক একটা নাম রয়েছে। আমাদের যেমন বোটের নাম ছিল ভ্রমণ সাথী। সকাল 10টা 30, আমরা মোট 30 জন পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজমের অর্গানাইজেশনে ভ্রমণ সাথী বোটে চেপে বসলাম। সুন্দরবন ভ্রমণের জলপথের যাত্রা শুরু হবে। বোটটা কিন্তু বেশ ওয়েল ডেকোরেটেড। নিচের ডেকে অন্তত 20 থেকে 25 জনার শোয়া বা বসে রেস্ট নেয়া এবং লাগেজ রাখার জায়গা আছে এবং নিচেতেই রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। বোটের ঠিক পিছনে কিচেন রুম। নিচের ডেকে অলরেডি চলে এলাম। নিচের ডেকটা কিন্তু খুবই সুন্দর। এখানে টোটাল 6টা বেড দেওয়া রয়েছে এবং প্রত্যেকটাতে 2টো করে বালিশ রয়েছে। এই সামনেই হচ্ছে টয়লেট। টয়লেটটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে জেট ফ্লাশ রয়েছে। রান্নাঘরটাও কিন্তু খুব দারুণ। দেখুন, এটা যে বোটের মধ্যে মানে বোঝাই যাচ্ছে না। অলরেডি রান্না শুরু হয়ে গেছে। দেখুন, এই যে পাঁপড় ভাজা হচ্ছে, এই দেখুন এখানে পাঁপড় ভাজা চলছে। এখানে সব শাকসবজি কাটা হয়েছে। এবারে উপরে চলে এসেছি। এখানে সব চেয়ার টেবিল সাজানো রয়েছে, এখানে বসে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে। এবারে ক্যাপ্টেনের কাছে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ভ্রমণ সাথীর ক্যাপ্টেন। দাদার নামটা কি আছে বলুন? আমার নাম পরেশ মণ্ডল। পরেশ মণ্ডল। আপনি তাহলে কতদিন এখানে চালাচ্ছেন এটা? 16 থেকে 18 বছর হচ্ছে। 16-18 বছর। 3 দিন এই দাদার সঙ্গে আমরা কাটাবো। দারুণ কিন্তু মজা হবে। গদখালি থেকে আমাদের বোটটা এই বাজে এখন ঘড়িতে 11:15, জাস্ট ছাড়বে। সামনে এইরকম একটা বসার ব্যবস্থা আছে। ঘড়িতে তখন সময় 11টা। শুরু হলো জলপথে সুন্দরবন জার্নি। এই দেখুন, প্রথমেই ব্রেকফাস্ট সার্ভ করছে। গরম গরম লুচি, আলুর তরকারি আর সন্দেশ। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা জার্নি করেছি, সেই ভোর থেকে শুধু জার্নিই করে যাচ্ছি। করে ফাইনালি 11টা নাগাদ আমাদের বোট কিন্তু ছাড়লো। বেশ ভালো লাগছে। গরম গরম লুচি। এই যে আমরা 5 জন ইউটিউবার রয়েছি, কিন্তু মারাত্মক সব ছবি চলছে। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এতগুলো ক্যামেরা দেখে আর বাঘ সত্যিই কিন্তু বেরোবে না। এতগুলো ক্যামেরা দেখে আর বাঘ বেরোবে না, যদিও বেরোতো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তো আমরা কিন্তু ফার্স্ট যাচ্ছি গোসাবায়। এই দেখুন, ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। নন্দিতা দেখছে বড় বড় ইলিশ। সুন্দরবন ইলিশ উৎসব। ইলিশ না দেখালে কি হয়? এই যে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, বড় বড় ইলিশ। এবারে মানে অপেক্ষায় আছি, মানে কতক্ষণে কেটে এটা রান্না হবে। আমাদের এই গ্রুপ ট্যুরের অন্যান্য যে পর্যটক রয়েছে, আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। মানে কলকাতা আগরপাড়া। কলকাতা সবাই না, ও রানাঘাট থেকে। এরা এসেছে রানাঘাট। আপনারা রানাঘাট থেকে এসেছেন। এই যে রানাঘাট থেকে এসেছে। অ্যাকচুয়ালি আমরা যখন এই 2 রাত্রি 3 দিনের যে ট্যুর, মানে একসঙ্গে সবাই যে আছি, মানে একরকম একটা পরিবার হয়ে যায়। দারুণ এনজয় করছি। যে এখানেও সব পর্যটকরা রয়েছেন, আপনাদের সবাইকেই পরিচয় করিয়ে দেবো। সুন্দরবনের 2টো জায়গা থেকে স্টার্ট করা হয়, এক হচ্ছে সোনাখালী আর এক হচ্ছে গদখালি। আজকে আমাদের একটু অবস্ট্যাকেলের জন্য আমরা গদখালি থেকে স্টার্ট করেছি, সোনাখালী থেকেই আমাদের ম্যাক্সিমামগুলো চলে। প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তারপরে ওখান থেকে মিনিট 10-এর পথ হাঁটা আছে, যেখানে বেকন বাংলোতে যাওয়া হয়। এটা হচ্ছে গোসাবা আইল্যান্ড, বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেব দেখে আমরা আবার বোটে আসবো। বোটে এসে
জঙ্গল এবং গ্রামের সাইড সিন দেখতে দেখতে পাখিরাগার অবধি পৌঁছাবো। ইন বিটুইন যেটা আছে দুপুরের খাওয়া দাওয়া সব এখানে পাবেন, প্রতিদিনই দুপুরের খাওয়া দাওয়া বোটে পাবেন, রাত্রেরটা হোটেলে নিয়ে গিয়ে খাওয়ানো হবে। সারাটা দিন সাফারি থাকবে জঙ্গলের, সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি, বনবী, ভাড়ানি, পীরখালি 1, পীরখালি 2, গাজীখালি 1, গাজীখালি 2 কালকে পুরোটাই কমপ্লিট করে দেওয়া হবে। করে আবার ঘুরে হোটেলে আসবো, হোটেলে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে থার্ড ডেট যেটা আছে আবার জঙ্গলে সাইট সিন করে কিছু মন্দির আছে দেখে আবার ব্যাক করব। আর আপনাদের জন্য একটা ঝুমুরের ড্যান্সও প্রোগ্রাম রাখা আছে, আজকে রাত্রে এটা হবে, সবাই মিলে এনজয় করতে পারবেন। সুন্দরবন ভ্রমণের প্রথম দিনে প্রথম ভ্রমণ স্থান গোসাবা হ্যামিল্টন সাহেবের বাংলো এবং বেকন বাংলো। শোনাবো এই দুই ভ্রমণ স্থানের অজানা কিছু গল্প। গোসাবা নেমে গোসাবা বাজারের উপর দিয়ে মিনিট 5-7 হেঁটে এলেই হ্যামিল্টন সাহেবের বাংলো। আমরা অ্যাকচুয়ালি এখন গোসাবা বাজারের উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটায় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি দারুণভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। হ্যামিল্টন সাহেবের বাংলো, ওনার পুরো নাম স্যার ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন। তিনি বাংলাকে ভালোবেসে নিজের জমিদারি প্রতিষ্ঠার পাশাপাশি গোসাবাতেই নিজের দ্বিতীয় আবাসন বানান এবং এই হলো সেই ওনার বাংলো বা আবাসন। 1930 দশকে তার গোসাবা প্রকল্প সমাপ্ত হওয়ার পর রবীন্দ্রনাথ এবং মহাত্মা গান্ধী উভয়কেই আমন্ত্রণ জানান। রবীন্দ্রনাথ 1932 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষে গোসাবায় হ্যামিল্টনের কর্মযজ্ঞ দেখতে এসেছিলেন। সাহেবের আতিথেয়তায় তিনি 2 দিন বেকন বাংলোয় ছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী নিজে না এলেও 1935 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তার ব্যক্তিগত সচিব মহাদেব দেশাইকে পাঠান। দেশাই গোসাবাতে হ্যামিল্টন সাহেবের সঙ্গে 1 সপ্তাহ কাটিয়েছিলেন। মানে একেবারে বর্ষার শুরু, সুন্দরবন ইলিশ উৎসব। এই যে আকাশে প্রচন্ড মেঘ মেঘ করেছে, দেখা যাচ্ছে, তবে মনে হচ্ছে মানে বৃষ্টি আসার একটা চান্স আছে, তাই তো? এলে আর খুব ভালো যা লাগবে। গরম, তাই না? ভ্যাপসানি গরম। একটু বৃষ্টি এলে খুব ভালো লাগে। খুব ভালো লাগবে, বৃষ্টি এলে খুব দারুণ মজা হবে। উঠুক ঢাল ঢাল মেঘ, আসুক বৃষ্টি, কারণ বৃষ্টি বাদল দিন বলেই তো সুন্দরবনের এই উৎসবের নাম দেয়া হয়েছে বর্ষার ইলিশ উৎসব। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। গোসাবা থেকে ঘুরে আসার পরেই প্রচন্ড বৃষ্টি, এখন যেন একটু শান্তি হলো। দারুণ মনোরম ওয়েদার, তার সাথে এই যে আমুদি মাছ ভাজা, শশা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর মাছ ভাড়াটা খেতে কিন্তু দারুণ লাগছে। মেঘলা আকাশ থাকলো, বর্ষার গুমোট গরম কিছুটা হলেও কাটলো, বৃষ্টি থামলো। দুপুর 1টা থেকে প্রায় 2টো পর্যন্ত বৃষ্টি। এবার কিন্তু খিদে পেয়ে গেছে, লাঞ্চ পর্ব সেরে নেওয়া যাক। এখন বাজে 2টো। আমাদের এই যে সব লাঞ্চের তোড়জোড় চলছে, এবার লাঞ্চ হবে। সারাদিন ঘুরে ঘুরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এই যে বোটটা চলছে না, একটা সুন্দর বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর যদিও নিচে শোয়ার ব্যবস্থা আছে, কিন্তু নিচটা গেলে না খুব একটা ভালো লাগছে না। এতটা খোলামেলা অ্যাকচুয়ালি নিচটা না, সেই জন্য মনে হচ্ছে উপরটাতেই আছি, উপরটায় থাকতে ভালো লাগছে। আর বোটটা যখন চলছে তখনই কিন্তু এত সুন্দর হাওয়াটা পাওয়া যাচ্ছে, যখন দাঁড়িয়ে যাচ্ছে তখন কিন্তু কোনো হাওয়া নেই। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে আমাদের প্রথম দিনের লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, সবজি পড়েছে, আলু ভাজা, এরপর চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা। এবার পরস্পর আসছে, খেয়ে দেখে টেস্ট কেমন বলছি। প্রথমে ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি, আর একটা হচ্ছে পুঁই শাকের একটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি আছে, চিংড়ির মালাইকারি, বেশ বড় বড় চিংড়ি, আর খাবারের টেস্ট খুব ভালো। ইলিশ ভাপা চলে এলো, এখনো আমি চিংড়ি শেষ করিনি। একটা শেষ না করতে করতে আরেকটা এসে যাচ্ছে। ইলিশ মাছের টেস্টও দারুণ। এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে জলের মধ্যে দিয়ে যেতে যেতে এরকম লাঞ্চ দারুণ দারুণ লাগছে। দর্শক বন্ধুদের অনুরোধ, আপনারা কিন্তু একবার অন্তত এই সুন্দরবন ট্রিপ করবেন। এই জলে না আবার চলে যায়, জলে চলে যাবে চিংড়ি মাছ। এই যে এখানে 4টে ইউটিউবার ভাই একসঙ্গে একেবারে খেতে বসেছে। রান্না কেমন হয়েছে গো? রান্না ঠিক আছে তো? এই রান্না কেমন? ঠিক আছে তো? এখন বাজে প্রায় 2:30, আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা এই নিচটা
আছে, রেস্ট নিচ্ছে। আজকে এই সুন্দরবনে জার্নিটা করবো বলে কাল সারা রাত তো ঘুম হয়নি। আমাদের বাড়ি যেহেতু উলুবেড়িয়ায়, মানে উলুবেড়িয়া থেকে মানে ক্যানিংয়ে আসার জন্য আমরা কিন্তু ভোরবেলা বেরিয়েছি একেবারে 3:30 4টে। তো সেই কারণে সারা রাত তো ঘুম হয়নি এবং সারা দিন এইভাবে আমরা ঘুরছি। মানে এখন একটু বেশ টায়ার্ড লাগছে, তবে 4টে বাজে আমরা এবারে হোটেলে চলে আসবো। হ্যাঁ, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তো ওই জন্য একদম বেশি চোখটা বুঝে যাচ্ছে, ঘুম হলে ভালো হয়, তাই তো? হ্যাঁ, আর এইখানটার নিচে হাওয়াটা কম, ইঞ্জিনের আওয়াজের জন্য আমরা রেস্ট নিতে না পারলেও এই যে এখানে বসে এত সুন্দর মনে হচ্ছে হাত বাড়ালেই আমি জলটা পাবো হাতে। হাত বাড়ালে নদীর জল পাওয়া যেতে পারে, কিন্তু হাত বাড়িয়ে হাতের মুঠোয় সুন্দরবনের এই অপরূপ প্রকৃতিকে হাতের মুঠোয় নেওয়া যাবে না। প্রকৃতিকে অনুভব করা যেতে পারে, প্রকৃতিকে উপভোগ করা যেতে পারে। দু চোখ মেলে এই প্রকৃতিকে দেখার সৌভাগ্য এ এক আমাদের পরম পাওয়া। পেয়ারা আম শুধু খাচ্ছি। সকাল 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত প্রথম দিনে ব্রেকফাস্ট, লাঞ্চ সহ দু একটা ভ্রমণের মধ্যে দিয়ে আমাদের জলপথের জার্নি শেষ হলো। আমরা এখন এসে পৌঁছালাম মনোমুগ্ধকর একটা গ্রাম পাখিরালা গ্রামে, এবং এই জায়গাতেই রয়েছে আমাদের পরিযায়ী হোমস্টে। আমরা 2 দিন এখানে রাত্রিবাস করব এবং 3 দিন সুন্দরবনের বিভিন্ন ভ্রমণ স্থান ঘুরে দেখব। এই প্রথম দিন 4:15 আমরা পাখিরালা ফেরিঘাটে পৌঁছে গেলাম। এইবারে আমাদের রিসর্টে যাওয়ার পালা। এই যে পাখিরালা ফেরিঘাট, এখানে অনেক কিন্তু ট্রাভেলস রয়েছেন, সেই সমস্ত ট্রাভেলসের পর্যটকরা সব নামছেন। সুন্দরবন ট্রিপের আজকে ফার্স্ট দিন, আমাদের জার্নি আপাতত এখানে কমপ্লিট হলো। আমরা ফেরিঘাটে নামলাম, এবার এখান থেকে আমরা যাচ্ছি যে রিসর্টে আমরা থাকবো। তাহলে চলুন যাওয়া যাক, গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাতে থাকছি রিসর্টটা কেমন। এই যে সুবীর আগে আগে চলেছে, যত লাগেজ আছে সমস্ত কিছু ওকে আমি দিয়ে দিয়েছি, মানে আমার হ্যান্ড ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছু লাগেজ নিয়ে ও আগে আগে চলেছে। কি গো, ভালো লাগছে লাগেজ ক্যারি করতে? এই যে পরিযায়ী হোমস্টে আমরা পৌঁছে গেলাম। চারিদিকে গ্রাম্য পরিবেশ, তার মধ্যে দেখুন সুন্দর একটা হোমস্টে। আমরা এখানে 2 দিন রাত্রিবাস করব এবং 3 দিন সুন্দরবনের বিভিন্ন ভ্রমণ স্থান ঘুরে দেখব। এই হোমস্টেতে আমাদের যে রুম দিয়েছিল সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম। এখানে 2টো বেড দেওয়া আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে। এই একটা বেডে 2 জন করে থাকতে পারবেন, এই ঘরে 4 জন থাকা যাবে। আর এই দিকে একটা জানালা দেয়া আছে, আর ওই দিকেও একটা জানালা দেয়া আছে। আর এবার রুমের মধ্যে যা যাবতীয় ফ্যান আছে, তবে এটা আমাদের নন এসি রুম, এসি রুমও আছে। এদিকে একটা দেখুন মিরার দেওয়া আছে, যেটা আমাদের তো সবসময়ই লাগে, মানে এটা না হলে সেই রুমটা একদমই ভালো লাগে না। আর এই একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, যেখানে এই মুহূর্তে আমাদের লাগেজপত্রগুলো রাখা আছে। এই হচ্ছে রুম। এবার আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ঢুকেই সামনে বেসিন আছে, বেসিনের ওপরে আয়না দেওয়া আছে। এখানে বিভিন্ন কিটস, সোপ কিটস এইসব রাখার একটা জায়গা করা আছে। জলের কল আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। বিকালে একটু বিশ্রাম নেওয়ার পরেই সন্ধ্যায় চাউমিন চায়ের সাথে ঝুমুর নাচের আনন্দ। এখন হচ্ছে রাত্রি 8টা। তো এই ঝুমুর নাচ শেষ হওয়ার পরে আমাদের হোমস্টে থেকে একটুখানি বাইরে বেরিয়েছি। মানে কি বলবো, এদিকে অন্ধকার, মাঠের পর মাঠ, একেবারে কিছু চাষ হয়েছে, সবুজে সবুজ। কোনো
সাউন্ড নেই, ঝিঝি পোকা ডাকছে, চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ, তার মধ্যে একটা হোমস্টে আমরা আছি। দারুণ 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 দারুণ। এই দেখুন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, কত চার পেয়ে একসাথে চলে এসেছে। দাঁড়া দিচ্ছি, বস, একজন হাত থেকে কামড়ে খেয়ে নিচ্ছে এনে। এখন বাজে 9:30, আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে আছে জিরা রাইস, এই যে আমাদের পাতে পড়ে গেল লাল লাল ঝাল ঝাল মাটন। রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ডিনারে জিরা রাইস, সালাড আর মাটনের সাথে প্রথম দিনের সমাপ্তি। পরের দিন সকাল থেকে শুরু হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। মানে সকাল সকাল মানে এই পাখিরালয় গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি, এবং এই যে সকালের যে প্রাকৃতিক গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য একটা অসাধারণ মানে মাত্রা দিচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, সকালে পাখি ডাকছে, সকালে কোকিল ডাকছে, দারুণ একটা অনুভূতি। এ দেখুন একটা দরমা এবং মাটির ঘর, তার পাশে একটা মুরগি বা হাঁস রাখার ছোট্ট একটা ঘর রয়েছে। এখানে মাটির উনুন রয়েছে, দেখুন এই জায়গাটাতেই রান্না হয়। এই দেখুন এটা হচ্ছে ওল গাছ, এখানে ঢেঁড়স গাছও রয়েছে, সেইখানে প্রচুর কচু চাষ করেছে। আমাদের যে পরিযায়ী হোমস্টে, এবং তার ঠিক যদি এই দিকটায় আসি, দেখুন এদিকেও হোমস্টে রয়েছে। এই দিকটায় হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, শ্বাসমূল ঠেসমূল, দারুণ একটা লাগছে এই জায়গাটা। আর এই সামনেটায় গেলে একেবারে শেষ প্রান্ত, এবং নদীটা পড়ে যাচ্ছে এই সামনেই। আর একটা জিনিস আপনাদের দেখাই, এখানের হচ্ছে খাঁটি মধু। মধু অ্যাকচুয়ালি দু ধরনের হয়, একটা হচ্ছে মানে চাক তৈরি করা হয়, মানে বাড়িতে তৈরি করে সেটা চাষ করা হয় মধুর। আর একটা হচ্ছে মানে একেবারে বন থেকে গিয়ে মধু মানে কেটে আনা হয় জঙ্গল থেকে, সেই অরিজিনাল মধু হচ্ছে এই মধু। এই মধুটার কেজি হচ্ছে 500 টাকা, এবং এখানে যে চাক তৈরি করে যে মধুটা হয় সেই মধুও রয়েছে এখানে, সেই মধুটা কিন্তু 300 টাকা কেজি। এই হোমস্টের সামনেই এই ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র আপনারা পাবেন। একটা ছোট্ট দোকানও রয়েছে, দেখুন বিভিন্ন রকমের হস্তশিল্প এখানে দেখতে পাবেন। এই যে চা, কফি, ম্যাগি, রুটি এবং অর্ডার অনুযায়ী খাবার পাওয়া যায়, এবং বিভিন্ন রকমের কিন্তু জিনিস রয়েছে। আমরা কাল থেকেই এই দোকানে আসছি, এখানে বসছি, আড্ডা মারছি। সুন্দরবনের এই পাখিরালাতে মানে 70 থেকে 80টা হোমস্টে, হোটেল, রিসর্ট এই ধরনের রয়েছে। মানে অ্যাকচুয়ালি আমরা যে সুন্দরবন ট্যুর করি, এই পাখিরালাতে এসেই কিন্তু আমরা স্টে করি, এবং এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আমরা যেমন পাখিরালা ফেরিঘাটে এসে এই পাখিরালাতে স্টে করলাম। পাখিরালার ওপারটায় হচ্ছে দয়াপুর, ওই দয়াপুরেতেও কিন্তু অনেক হোটেল, হোমস্টে, রিসর্ট রয়েছে। পর্যটকরা যে আসেন ওই ওপারেতে এসেও কিন্তু অনেকে থাকেন। সুন্দরবন ট্রিপের আজকে আমাদের সেকেন্ড দিন। হোমস্টে থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ঘাটের দিকে, পাখিরালা ঘাটের দিকে। আমরা আছি পাখিরালায়। তো আজকে আমরা যাব, বেশ কয়েকটা স্পট ভিজিট করব। আজকে বাঘ দেখার পালা, বাঘ দেখতে পাবো তো? যদি দেখতে পাই আপনাদের তো অবশ্যই দেখাবো। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের প্রথম ভ্রমণ স্থান সজনেখালি টাইগার রিজার্ভ। এই মনোমুগ্ধকর পরিবেশে সারাদিন বিভিন্ন ভ্রমণ স্থানে তো ঘোরা হবেই, তার সাথে ফটোশ্যুটটাও বাদ যায় কেন। আমরা এখন চলে এলাম সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারে, আর সামনে আছে আমাদের গাইড। চলুন গাইডের সাথে গিয়ে একটু কথা বলি, উনি কি বলছেন একটু শুনে নিই। এটা একটা জঙ্গল, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো, সবাই জানেন। একটু নির্জনে চুপচাপ জঙ্গলটা দেখবো আমরা। সারাদিন আমাদের একটা ভালো প্রোগ্রাম আছে, এবং তার মধ্যে আমরা এখন প্রথম সজনেখালি ঢুকেছি। তার কারণ আমরা এই যে ঢুকে বাঁদর দেখছি, সাপোজ কারো ইচ্ছে হতে পারে যে আমি কোনো খাবার দেব, ওরা জঙ্গলে নেচারে ভালোই আছে, ওদেরকে আমরা কোনো খাবার দিতে পারবো না, আমরা কোনো অ্যানিম্যালকে ডিস্টার্ব করতে পারবো না। আমাদের দেখার অফুরন্ত পারমিশন আছে, আমাদের ছবি তোলার অফুরন্ত পারমিশন আছে। বোটে যখন আমরা থাকবো আমরা ব্যালেন্সটা বজায় রাখবো, আমাদের কোনো কিছু কিন্তু কালেকশন করার পারমিশন নেই। আর যা কিছু খাবেন বা কোনো প্লাস্টিক জাতীয় বা কোনো কিছু, কাইন্ডলি ডাস্টবিন ব্যবহার করবেন।
এখানে প্রথম এসে আমরা যেটা দেখতে পাবো, একটা ভীষণ রেয়ার স্পিসিস কচ্ছপ আছে এখানে, যাদের বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার ট্যারাপিন, জুওলজিক্যাল নাম হচ্ছে বাটাকুরবাস্কা। 1990 সালে সারা পৃথিবীতে এই প্রজাতির কচ্ছপ মাত্র 22 পিস ছিল। তো এদের ইন্টারেস্টিং বিষয়, এদের ফিমেলরা মেলদের থেকে সাইজ অনেক বড় হয়। এই দেখুন, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা এখন উপরে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। সজনেখালি ওয়াচ টাওয়ারে এলে আপনারা এরকম একটা ওপেন মৌচাক দেখতে পাবেন। এই দেখুন না, সজনেখালির এই ওয়াচ টাওয়ারে যখন চলে আসবেন, মানে এখানের যে ভিউ, মানে টোটাল সুন্দরবনের ভিউটা কিন্তু খুব দারুণ পাওয়া যায়। আপনারা কিন্তু সজনেখালি এলে মানে এই ওয়াচ টাওয়ারের উপরে অবশ্যই আসবেন। এই সজনেখালি ওয়াচ টাওয়ারে এলে আপনারা এরকম একটা মিঠা জলের পুকুর দেখতে পাবেন, যেখানে অনেক কচ্ছপরা ঘুরে বেড়াচ্ছে। দেখুন, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ওই একটা বড় বাঘ দেখতে পেয়েছি, দেখো দেখো দেখো, কিন্তু ওর সামনে যাওয়া যাচ্ছে, বাঘের সামনে যাওয়া যাচ্ছে। সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টারের মধ্যে এই ধরনের বেশ কিছু রেপ্লিকা তৈরি করা হয়েছে, যেগুলো দেখলে আচমকাই একটু থমকে যেতে হতে পারে। বাঘ তো মানে সে ঘাড়ে আমরা সব উঠে বললাম। হ্যাঁ, এই যে আমরা 5টা ইউটিউবার বেরিয়েছি একসঙ্গে। আজকে যে পরিমাণে সেকেন্ড ডেতে আমরা এনজয় করছি, সত্যিকারে বলছি, কালকে কিন্তু আমরা ফার্স্ট এসেছিলাম, বাট তখন আমরা অত্যন্ত ক্লান্ত ছিলাম সকালবেলা। মানে বর্ষায় একটু ভ্যাপসানি গরম, তাতেও কিন্তু দারুণ লাগছে। আর প্রচুর পর্যটকেরা কিন্তু এসেছে না এই এতে, প্রচুর পর্যটক। বাঘ দেখলে এমনি ভয় পালাবে, এত মানুষ আজকে এখানে এসেছে। ভিজিটিং দেয়ার ফর পেট্রোলিং, ফর মেইনটেনেন্স, বাট দ্য ফিশারম্যান অর হান্টার। এই দেখুন, এই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট ফলও হয়েছে, এবং সবাই বেশ গাছটাকে দেখছে এখানে দাঁড়িয়ে। সজনেখালি টাইগার রেস্কিউ সেন্টার তো আপনাদের ঘুরে দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে। আমাদের বোট এসে গেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সুদর্ণখালি। এই নদীটার নাম হচ্ছে গোমন নদী, যেটা পূর্ব দিকে এবং বাংলাদেশের দিকে। এখান থেকে 3.5 থেকে 4 ঘন্টা জার্নি, আমাদের ইন্ডিয়ান পার্ট শেষ হয়ে যাবে। তো আমাদের আজকে সারাদিনের প্রোগ্রাম হচ্ছে আমরা দক্ষিণ দিকে যাব, টুয়ার্ডস বে অফ বেঙ্গলের দিকে, এবং সুদর্ণখালি দোবাঁকি দুটো ওয়াচ টাওয়ারে নামবো। জেনারেলি ম্যাক্সিমাম ট্রাভেলসের কী হয়, ভিতর দিয়ে যায় বাইরে দিয়ে আসে, বা বাইরে দিয়ে যায় ভিতর দিয়ে আসে। কিন্তু আমরা কি দেখতে পাবো জানি না, কিন্তু জঙ্গলের ভিতরের সময়টা আমরা একটু বেশি দেবো। এই দেখুন, এখানে মানে বোটগুলো সব চেকিং হচ্ছে। কোনো প্লাস্টিক বোতল বা অন্যান্য আরও কিছু ওদের যে প্রসিডিওর থাকে সেগুলো সব ঠিকঠাক আছে কি, সেগুলো কিন্তু সব চেকিং হচ্ছে। আজকেও আমাদের মেনুতে ইলিশ মাছ আছে, পাবদা মাছ আছে। এখানে যদিও ইঞ্জিনের প্রচুর আওয়াজ হচ্ছে। এই দেখুন, এখানে পাবদা মাছ ভাজা চলছে। সজনেখালি মানে ঘুরে এসেই খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করে নেওয়ার পর এবারে আমরা ভ্রমণ করব সুন্দরবনের সুদর্ণখালি। তো এই মুহূর্তে সুদর্ণখালিতে চলে এলাম। এখানে প্রবেশ করার পরেই বাঘ দেবতা ও মা বনবিবির মন্দির। বাঘ বা অন্যান্য জীবজন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার মানুষ এই দুই দেবতাকে পূজা করেন। ম্যানগ্রোভের অরণ্য যেটাকে বলা হচ্ছে, মানে এখানে 84 প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য আছে। ওই দেখুন, এখানে একটা গর্জন গাছ দেখাচ্ছি আপনাদের, দেখা যাচ্ছে। উপর থেকে একটা দারুণ ভিউ পাবেন। এখানেও একটা দেখুন ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা আজকে বিভিন্ন খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। জেনারেলি যেগুলোতে বাঘ টাঘ দেখা যায়, আমাদের যে গাইড আছেন উনি বলছেন বাঘ এখানে 99% চান্স কমই থাকে দেখার। তবে এখানে এলে বাঘ, কুমির, হরিণ, অন্যান্য জীবজন্তু কী ধরনের দেখা যেতে পারে তার কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেটা আমাদের ট্যুর অপারেটর পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম থেকে প্রোভাইড করেছিলেন। চলুন সেই ভিডিও ফুটেজগুলো একটু দেখে নেওয়া যাক।
এই যে আমরা এখন এই যে খাড়ির মধ্য দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে কখনো ডান দিকে ঢুকছি, কখনো বাঁ দিকে ঢুকছি। এখন বাজে 11:10, চলে এলো চিংড়ি পকোড়া। আমরা যখন সজনেখালি থেকে ঘুরে এলাম, তারপরে কফি, আবার এখন হচ্ছে চিংড়ি পকোড়া। ছবি ফবি আর তুলবো না, শুধু খাবো। কেমন লাগছে চিংড়ি পকোড়া? দারুণ বলো, খুব মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। সামনে হাওয়া দিচ্ছে, সামনেটায় বসে আছি, ঘুম পেয়ে যাচ্ছে। এই গরম গরম চিংড়ি পকোড়া খাচ্ছি, এবারে মনে হয় ঘুমিয়ে পড়বো। আমরা তো চিংড়ি পকোড়া খাই না, আমরা 4 জন আছি গ্রুপে। তো ওনারা কি করলেন, লোকালোক ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলেন, যেটা দেখতেও লোভনীয় লাগছে, খেতেও ভালো লাগছে। এনারা আসাম থেকে এসেছেন, এনাদের কিন্তু দারুণ লাগছে। যেতে যেতে হঠাৎই দেখা মিলল হরিণের। এই যে আমরা এখানে দুটো হরিণ দেখতে পেয়েছি। এখন সব বোট কিন্তু এখানে দাঁড়িয়ে গেছে, কোনো সাউন্ড নেই, একদম সাইলেন্ট। আরেকটা কোথাও ভেঙে পড়লো। এটা যদি সামনে রাখতো না ভালো। তবে হরিণ বলুন বা বাঘ, এই সমস্ত পশুগুলোকে যখন দেখতে পাবেন একেবারে সাইলেন্ট হয়ে যাবেন, কারণ একটু যদি আপনারা চিৎকার করেন তাহলে কিন্তু এই সমস্ত পশুগুলো আবার জঙ্গলে ঢুকে যাবে। 5টা নদী, যেটা পঞ্চমুখানি, যেটার নাম হচ্ছে, একটার নাম গাজীখালি, একটার নাম গোমর নদী, একটার নাম বিদ্যাধরী, একটার নাম হেড়ো ভাঙা, এবং লাস্ট পিছনে যে বিশাল নদী যেটা হচ্ছে মাতলা। 5টা নদী শুনে নিলেন তো, আমরা সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে রয়েছি। সব থেকে এখানকার পপুলার এবং বিখ্যাত নদী, যার নাম মাতলা, যেটা ডাইরেক্ট গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে। অনেকটা দূরে কিছুটা মোহনার ভিউ আমরা দেখতে পাচ্ছি। তো এই 5টা নদী এক জায়গায় মিশেছে, এবং এখানে কখনো কখনো কিন্তু ভালো ঢেউ হয়। এবং 5টা নদীর মিলন ক্ষেত্রের পরে এই জায়গাটা হচ্ছে দোবাকি, এবং এই জায়গাটাতে কিন্তু একটা বাঘ দেখতে পাওয়ার একটা চান্স থাকে। আমরা দোবাকি ক্যানেল দিয়ে চলে এলাম। দোবাকি ক্যানেল দিয়ে চলে আসার পর এই দিকটা হচ্ছে ঘাট। আমরা এই ঘাটটাতে নামবো, এখান দিয়ে ক্যানাপি ওয়াকে যাব, আপনাদের দেখাচ্ছি। আমরা দোবাকি ক্যাম্পের মধ্যে প্রবেশ করলাম। তো এই মুহূর্তে হচ্ছে আমরা আছি বন্দি, আর যত পশু পাখি সমস্ত কিছু আছে তারা কিন্তু মুক্ত। এই যে আমরা এখন ক্যানাপি ওয়াকের মধ্যে উঠছি, দুদিকে এরকম নেট দিয়ে ঘেরা আছে। বর্ষার ইলিশ উৎসবেই আসুন বা গরমকাল, এই সময় এলে কিন্তু অবশ্যই ছাতা নিয়ে আসবেন, প্রচণ্ড গরম, আর সানস্ক্রিন অবশ্যই আনবেন। এই সমস্ত একটু ব্যাপারগুলো মাথায় রাখবেন। আর যখন শীতকালে আসবেন সেই সময় আপনাদের ছাতা না আনলেও হবে। এই যে ক্যানাপি ওয়াক, এর নিচে যখন জোয়ার থাকে তখন কিন্তু জল নিচে পুরো থাকে। এই মুহূর্তে যেহেতু ভাটা রয়েছে, নিচে একেবারে জল এই মুহূর্তে নেই, এবং নিচে যে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, আর বাকি 34% রয়েছে ভারতে। 6ই ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে। Any animal, not only tiger, coming near bank, that time you can see them. Yeah. But this is not land forest. No. So everyone will be visited by boat. Any animal sighting is very difficult. I understand. ওই দেখুন দূরে আবার একটা হরিণ দেখতে পাওয়া গেছে। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমাদের খাবারের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে ইলিশ। আপাতত এই খাবারগুলো এখন এসেছে, আরও কিছু আছে আরও কিছু আছে। পাবদা আসবে, পাবদা। হ্যাঁ, আমরা এই মুহূর্তে খেতে বসেছি, খেতে খেতে সামনে হরিণ দেখতে পাচ্ছি। এটা পুরো অন্যরকম পাওয়া একটা, লাঞ্চ করতে করতে হরিণ দেখতে পাচ্ছি। সুন্দরবনে এসে আমরা কি হরিণ দেখবো? আমাদের হরিণ আমাদের এই ইলিশ মাছ খাওয়া দেখছে। এই যে ইলিশ মাছ এখনো শেষ করিনি, তার মধ্যেই চলে এলো পাবদা মাছ। সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্রেকফাস্ট, লাঞ্চ, দুপুরে ফল, স্ন্যাক্স, ডিনার, আরও নানান রকম ভোজন পর্ব 2 রাত্রি 3 দিন ধরে তো চলতেই থাকবে। চালাচ্ছি গাড়ির মতো বামদিক ঘোরান।
এই সত্যি চালাচ্ছ তো? হ্যাঁ চালাচ্ছি, এই তো দাদা পাশে বসে আছেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স করলাম। হ্যাঁ তুমি চালাচ্ছ ওটা এত স্লো হয়ে গেল? না না ভালো করে চালাও। এই তো ঠিক আছে তো চালানো। আমরা এখানে সবাই কুমির দেখতে ব্যস্ত। একটা কুমির দেখতে পাওয়া গেছে, আমরা কুমির দেখছি সবাই। এই দেখুন সারাদিন ঘুরে এসে মানে বিকালে মানে সন্ধ্যায় মানে চিকেন পকোড়া আর কফি, তারপরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমানোর পরে এই ডিনার হচ্ছে। ডিনারে হচ্ছে ফ্রায়েড রাইস আছে, এখানে স্যালাড, একটা সবজি দিয়েছে আর চিকেন কষা আসবে। এবং এই যে প্লেন সবজি, সবজিটাও দারুণ করেছে, খুব সুন্দর লাগছে সবজিটা। এই যে আমাদের চিকেন এসে গেছে, চিকেন এসে গেছে, একটু গ্রেভি ছাড়া দেবে আমাকে, বুঝেছো? চিকেনের মানে দেখো সেন্টটা দেখো যেন মাটন, দেখো মাটনের মতো কিন্তু কিছুটা টেস্ট লাগছে। দেখো মানে চিকেনটা কিন্তু খুবই সুন্দর। সুন্দরবন ট্রিপের আজকে আমাদের লাস্ট দিন, তো রুম থেকে লাগেজপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে প্রায় 8:30, 9টা নাগাদ, সকাল 8:30। তো 9টা নাগাদ আমাদের বোট ছাড়বে। এই যে 3 দিন, এখনও আজকের দিনটা কমপ্লিট হয়নি, বাট হবে। এই যে 3 দিন, ওই জন্যই আমি বললাম 3 দিন। এই যে 3 দিন সবার সাথে এত সুন্দর করে মানে এনজয় করলাম, যে মানুষগুলোকে চিনি না, যেটা হয় গ্রুপ ট্যুরে মানে এলে। অ্যাকচুয়ালি কি হয় গ্রুপ ট্যুরে, মানে এই যে আমরা একসঙ্গে ঘুরি মানে একটা পরিবারের মতো তৈরি হয়ে যায়। তো আজকের সবাই যে যার মতো বাড়ি ফিরবো, আবার কর্মব্যস্ত হয়ে যাব, ওই জন্য মনটা আজকে একটু ভারাক্রান্ত লাগছে। হ্যাঁ কিছু করার নেই, যে যার তো বাড়ি ফিরতেই হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা পরিযায়ী রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম, এদের এখানে যে থাকলাম, এখানে কিন্তু ব্যবহার খুব ভালো লাগলো, এদের সার্ভিস খুবই ভালো। সুন্দরবন ট্যুর করলেই দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারাও সুন্দরবন ট্যুর করুন। তো ইলিশ উৎসব তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদের তো সবই দেখাচ্ছি। সুন্দরবন ট্যুর সারা বছরই মানুষ করে, আপনারা যখন খুশি আসতে পারেন। আশা করি এই রিসোর্টে এলে, এই যে পরিযায়ী রিসোর্ট, আশা করি খারাপ লাগবে না। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। আশা করি আপনাদের এই সুন্দরবন ট্যুর খুবই সুন্দর হবে। আর আমাদের তো কি বলবো, এক কথায় অসাধারণ লাগলো। পাখিরালা ফেরিঘাটে চলে এলাম। এই যে বোট আমাদের দাঁড়িয়ে রয়েছে, বোটে উঠে পড়বো। আজকে 3য় দিন, প্রথমেই যাব লোকনাথ বাবা মন্দির। সকালে এই পাখিরালা ফেরিঘাট থেকে সারা দিনের 3য় দিনের ভ্রমণ সেরে বিকালে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 9:10 আমাদের এখানে ব্রেকফাস্ট। আমি নেব, হাতটা ধুই। আমরা এবার একটু ব্রেকফাস্ট করে নিই। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি, ছোলার ডাল আর এই সন্দেশ। তো ব্রেকফাস্টটা করে নিই। খুব গরম হচ্ছে, খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। আর আমাদের বোটটাও এই মুহূর্তে ছেড়ে দিল, একদম 9টাতে বোটটা ছেড়ে দিল। 10:30 লোকনাথ মন্দির পৌঁছে গেলাম। এই হনুমানজি এখানেই রয়েছে। এই যেখানে লেখা আছে লোকনাথ ডিভাইন লাইফ মিশন, প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ। এখানটা বেশ ঠান্ডা লাগছে। নারিকেল, মধু, এই যে অরিজিনাল মধু। খেয়ে ভুলে গেলে আমার গ্রামের নাম হচ্ছে বিজয়নগর। বিজয়নগরের কথা, তোমার কথা মনে উঠলে লাগে প্রাণে ব্যথা। আমরা এখন এই যে লোকনাথ বাবার মন্দিরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দু সাইডে পুরো সবুজ গাছপালা আছে, আর মাঝখান দিয়ে ইটের রাস্তা। আর এই জায়গাটা বেশ সুন্দর, রোদের ছায়া আছে। সামনে দেখুন এইরকম ছোট ছোট মাটির ঘর করা আছে। এখন মন্দিরে পূজা চলছে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আপনাদেরকে লোকনাথ বাবার মন্দির দেখালাম, আর সাইডে এইরকম বসার জায়গা করা আছে। আর এখানে পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এই দেখুন ঠিক মন্দিরের পাশেই এত বড় একটা টার্কি। আয় আয় আয়, এদিকে আয়, একটু মুখটা ঘোরানা রে বাবু। এই আসছে।
আমরা এখন সবাই আছি লোকনাথ বাবার মন্দিরে, কিছুজন আছি কিছুজন নেই। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। শেষ দিনে লাঞ্চের মেনু দেখুন, এই যে ইলিশ মাছ, চিকেন চাপ, আর এই হচ্ছে বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। এখানে অলরেডি সবাই খেতে বসেও পড়েছে। আজকের মেনু মানে একদম ফাটাফাটি ব্যাপার, তাই না? ইলিশ মাছ, চিকেন চাপ, বিরিয়ানি, সালাড। প্রত্যেক দিনই ইলিশ মাছ আছে, আর আজকে হচ্ছে স্পেশাল যেটা ইলিশ বিরিয়ানি। ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো। মাসিমা ভালো লাগছে তো? ঠিক আছে। ইলিশ উৎসবে আসতে পেরেছি, ভালো লেগেছে। শীতকালে টার্গেট নিয়েছিলাম, বাট ইলিশ উৎসবে সে এত ভালো লেগেছে। আর বিশেষ করে রান্না, প্রতিটা রান্না, এবং আমরা মনে হয় বাড়িতে এত পরপর খাই না, মানে এরকম যদি পরপর খাই অসুস্থ হয়ে যাব। কেন কথাটা বললাম, কারণ এখানে যেভাবে পরপর খেয়েছি এবং এতটুকু অসুস্থ ফিল হয়নি, তার কারণ হচ্ছে রান্নার গুণ। এত খেয়েছি, খাওয়ার পর খাওয়া রাক্ষসের মতন খেয়েছি, কিন্তু শরীরে কোনো প্রবলেম নেই। এটা কিন্তু একদম এখন বেজেছে 1:30টার মতো। ধরুন সবার খাওয়া দাওয়া কমপ্লিট করতে 2-2:30 বাজবে। 3টে থেকে 4টের মধ্যে আমরা গদখালিতে পৌঁছে যাব। তারপরে গদখালি থেকে ক্যানিং থেকে শিয়ালদা। 3 দিন ধরে আমাদের যে মানে উৎসব হলো, ইলিশ উৎসব, এই যে দেখছেন জয়, এই হচ্ছে দিবস। তো আমাদের রিসর্টেই বলুন বা এই আমাদের বোটে, মানে কোথায় সব সময় জল দিচ্ছে, খাবার দিচ্ছে, ডাকতে যাচ্ছে, মানে সব সময় একেবারে। তারপরে এই যে এইসব ভাইরা তো রয়েছে, আর একটা দাদা এই যে এখানে রয়েছে। এই 3 দিন এত সুন্দর ঘোরালো, দারুণ লাগলো। আমরা মোটামুটি এটা নিয়ে আমাদের 5ম বছর চলছে, ইলিশ উৎসব আমরা অর্গানাইজ করছি, এবং সুন্দরবনটি মোটামুটি হয়ে গেল প্রায় 17-18 বছর হয়ে গেল। বিগত দিনের ইলিশ উৎসব আর এবছরের ইলিশ উৎসবের মধ্যে একটু পার্থক্য, যেটা একটু না অনেকটাই পার্থক্য দেখছি আমরা, যে রেট প্রচণ্ড কমিয়ে দিচ্ছে যারা কিছু নতুন ব্যবসায়ী আসছে, যারা সার্ভিস নিয়ে ম্যাটারেবলই করছে না, যাদের কাছে কোনো গুরুত্বই নেই, যাদের কাছে মানে ট্রিট করাটাই মেইন, যে শুধু ট্রিপই করব, যে তাদেরকে কি সার্ভিস দিতে হবে এবং তাদেরকে কি খাওয়াতে হবে এটা নিয়ে কিন্তু তারা চিন্তাভাবনা করছে না। যার পছন্দের যেখানে সেখানে যান, কিন্তু শুধু একটু মাথায় রাখতে বলবো যে কম পয়সায় দিয়ে যে সার্ভিসটা দিচ্ছে ওরা, ভালো দিলে তো খুবই ব্যাপার, তাদের কোনো সমস্যাই নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে সেই পয়সা আজকালকার বাজারে কতটুকু সার্ভিস দেবে। যেরকম 2500, 2600, 2700 যেগুলো চলছে, তো সেখান থেকে তারাও কিন্তু প্রফিট করবে। মানে সেই সার্ভিসের কোয়ালিটিটা কী পরিমাণ হতে পারে বা কীরকম হতে পারে, তাদেরকে শুধু ওদেরকে নয় আপনাদেরকেও একটু মাথায় রাখতে হবে যে আমরা সার্ভিসটা গিয়ে কী পাবো। আমি নিজেও ট্রাভেল করতে ভালোবাসি, সেই জায়গা থেকে বন্ধুবান্ধব নিজের ফ্যামিলি নিয়ে যখন আসছেন 100 টাকা 200 টাকাটা ম্যাটারেবল নয়, দেখবেন যেন ঠিক জায়গা আসুন। সুস্বাগতম সবাইকে, আসুন, যার যেখানে পছন্দ বুকিং করুন, সুন্দরবনে ইলিশ উৎসব মজা করে যান। বিকালে 3:30-র মধ্যে আমাদের ট্যুর অপারেটর পৌঁছে দিল গদখালি। এখান থেকে আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব ক্যানিং। এই গদখালিতেই আমাদের অটো আবার রেডি করা রয়েছে। এই গদখালি থেকে এবারে চলে যাব আবার সেই ক্যানিং। সুন্দরবন পরিযায়ী ট্যুরিজমের 2 রাত্রি 3 দিনের ট্যুর প্যাকেজ পার হেড 2999 টাকা থেকে 3599 টাকার মধ্যে। একটা রুমে 2 শেয়ারিং, 4 শেয়ারিং, 6 শেয়ারিং, তার উপরে ট্যুর প্যাকেজগুলো নির্ভর করে। আর যদি আপনারা এসি নেন সেক্ষেত্রে একটা রুমে 500 টাকা এক্সট্রা চার্জ লাগে। 2 রাত্রি 3 দিনের এই ভ্রমণের আনন্দ একটা স্মৃতি হয়ে থাকবে। অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আমরা গদখালি থেকে ক্যানিং 40 মিনিটের মধ্যে চলে এলাম, সময় লাগলো 40 মিনিটের মধ্যে। তো আমাদের ট্যুর প্যাকেজটা যেহেতু ছিল ক্যানিং টু ক্যানিং, তো ওনারা দায়িত্ব সহকারে আমাদের ক্যানিং পৌঁছে দিয়েছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটায় একটা লাইক দেবেন, ভিডিওটায় অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রয়োজনে ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। আমার ভিডিও যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।